থাম্বনেলে অলরেডি এই বইটার যে কভার পেজ রয়েছে সেই ছবিটা দেওয়া রয়েছে। সিলেবাস, এটা প্র্যাকটিক্যালের সিলেবাস। আজকে আমি যেটা শুরু করব এই চ্যাপ্টারটা, একদম শুরুতে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা। মনোবিজ্ঞানের প্রকৃতি এবং সংজ্ঞা। এই চ্যাপ্টারে আমরা যেটা জানবো, সাইকোলজি বা মনোবিজ্ঞানের শুরুটা কিভাবে হয়েছিল, কোথা থেকে এলো, কি করে তারপরে সেটা বিজ্ঞানের পর্যায়ে গিয়েছিল, ঠিক সেই জিনিসটা আমি একদম বই থেকে থরলি যাব। একদম শুরুতে দেখা যাচ্ছে ভূমিকা। আচ্ছা, এখানে যেই পোর্শনগুলো ফ্লোরোসেন্ট কালার দিয়ে মার্ক করা আছে, তোমরা চাইলে সেগুলো মার্ক করে নিতে পারো বইয়ে। এই পোর্শনগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, আর ওইগুলো মনে রাখলে বাকিটা মনে রাখা খুব সহজ হবে। মানুষের কৌতূহলকে কেন্দ্র করেই অন্যান্য বিজ্ঞানের মতো মনোবিজ্ঞানের উৎপত্তি। খুব স্বাভাবিকভাবে মানুষ যে বিষয়টার প্রতি কৌতূহলী হয়ে পড়ে, সেই বিষয়টা নিয়ে সে বিভিন্ন রকমের গবেষণা করে তারপরে আস্তে আস্তে কতগুলো পদক্ষেপ নিয়ে সেই বিষয়টার গভীরে প্রবেশ করে, এবং তারপর আলটিমেটলি গিয়ে বিষয়টা সম্পর্কে কিছু জ্ঞান লাভ করা যায়। সেরকমই বিভিন্ন বিজ্ঞান সম্পর্কে যখন মানুষের কৌতূহল হয়েছিল, তেমনি মনোবিজ্ঞান সম্পর্কেও কৌতূহল হয়। কিন্তু শুরুতে মনোবিজ্ঞান বিজ্ঞান হয়ে ওঠেনি। যেমন অন্যান্য বিজ্ঞান ছিল পদার্থবিদ্যা, এখানে দেখো মার্ক করা রয়েছে পদার্থবিদ্যা, প্রাণীবিদ্যা, জ্যোতির্বিদ্যা, সেই বিজ্ঞানগুলোর মতনই মনোবিজ্ঞান একটা বিষয়। এটা এই বিষয়টা সম্পর্কে যে কৌতূহল তৈরি হয়, সেই কৌতূহল থেকেই প্রথমে উদ্ভূত হয় মানুষ দর্শন বা মেন্টাল ফিলসফি, এবং পরে সেটা সাইকোলজি হিসেবে গণ্য করা হয়। প্রথমে মেন্টাল ফিলসফি বা মানুষ দর্শন, অর্থাৎ মনোবিজ্ঞান কিন্তু প্রাথমিকভাবে দর্শনের একটা শাখা ছিল। নেক্সট বলা হয়েছে মনোবিদ্যা বলতে কি বোঝায়। মনোবিদ স্টাউট বলেছেন, মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মন নিয়ে বা যেসব ঘটনা মনে ঘটে তাই নিয়ে আলোচনা করে। খুব সহজ এই সংজ্ঞাটা। স্টাউটের নামটা অবশ্যই মেনশন করবে যদি এই সংজ্ঞাটা লেখো। সবসময় মনে রাখবে, যখন কারোর সংজ্ঞা মানে কারোর দেওয়া কোনো সংজ্ঞা বা ডেফিনেশন লিখছো, ব্র্যাকেটে প্লিজ নামটা মেনশন করো, বা অ্যাকর্ডিং টু, অথবা বাংলায় যখন লিখছো মনোবিদ স্টাউটের মতে, এইভাবে লিখলে খুব ভালো হয়। অবশ্যই রেফারেন্স খুব ইম্পর্ট্যান্ট, রেফারেন্স দিয়ে লেখার চেষ্টা করবেন। নেক্সট বলা হয়েছে মনের যে তিনটি ক্রিয়ার সঙ্গে আমরা পরিচিত সেগুলি হলো চিন্তন, অনুভূতি এবং ইচ্ছা। থিঙ্কিং, ফিলিং, উইলিং। মনের যে কোনো ক্রিয়াই এই তিনটে ক্রিয়ার মানে এই তিন শ্রেণীর কোনো না কোনো একটি অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের যে সমস্ত মানসিক ক্রিয়াগুলো রয়েছে সেগুলোকে যদি ভাগ করা যায়, সেগুলো কোনো না কোনোভাবে এই তিনটের অন্তর্গত হচ্ছে। সেগুলো কি আরেকটু ডিটেইলে যাওয়া যাক। যেমন প্রথমে বলা হচ্ছে সংবেদন বা সেন্সেশন, প্রত্যক্ষণ, স্মৃতি, কল্পনা, অবধারণ প্রভৃতি চিন্তন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে আমাদের সেন্সেশন, পারসেপশন, এই ইমাজিনেশন, মেমরি, জাজমেন্ট, এই বিষয়গুলো কিসের আন্ডারে পড়ছে না? এই থিঙ্কিং। তোমরা চাইলে এটাকে একটা স্কিম্যাটিক্যালি খাতায় লিখে নিতে পারো। যেমন ধরো এখানে লিখলে চিন্তন, সেখান থেকে এইভাবে মার্ক করে নিয়ে তার আন্ডারে যেগুলো পড়ছে লিখে দিলেন। নেক্সট হচ্ছে প্রতিবর্ত, ভাবজ এবং স্বতঃস্ফূর্ত। এই ক্রিয়াগুলো অনৈচ্ছিক ক্রিয়া এবং কামনা, ইচ্ছা, অভিপ্রায়, সংকল্প, মনোযোগ প্রভৃতি এগুলো হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। কেন?
কারণ কামনা, ইচ্ছা, অভিপ্রায়, সংকল্প বা মনোযোগ এগুলো আমরা নিজের ইচ্ছে মতো সেট করি, গোল সেট করি। অর্থাৎ আমার এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কোনো সংকল্প হয়তো আমি নিচ্ছি, তো সেটা তো আমি নিজে সেট করছি। বা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোন বিষয়তে মনোযোগ দেব সেটা আমি নিজে সেট করছি, অর্থাৎ এটা ঐচ্ছিক ক্রিয়া। আর প্রতিবর্ত, ভাবজ এবং স্বতঃস্ফূর্ত এগুলো অনৈচ্ছিক। তার কারণ হচ্ছে, ধরা যাক তুমি একটা জায়গায় বসে রয়েছো এবং তোমার দিকে কেউ কোনো একটা কাগজ হয়তো একদম মুঠো করে তোমার দিকে ছুড়লো, তো ন্যাচারালি তোমার মধ্যে একটা রিফ্লেক্স অ্যাকশন হবে। তো তো সেই বিষয়টাকে বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। এটা কিন্তু তুমি নিজের ইচ্ছেতে করছো না, এটা এমন একটা ক্রিয়া ঘটছে, তোমার রেসপন্সটা এরকম আসছে তখন। আচ্ছা, নেক্সট চলে আসি মনোবিদ্যার বিষয়বস্তু, যেটা বলা হয়েছে সাইকোলজির সাবজেক্ট। সাইকোলজির মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে, কেন আমাদের জানতে হবে সেটা? তাহলে আগে বুঝে নিই যে বিষয়বস্তু বা সাবজেক্ট কি। ধরো আমরা যখন অঙ্ক করি, অঙ্কর মধ্যে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এগুলো থাকে, তো ওগুলো হচ্ছে অঙ্কের বিষয়বস্তু। ঠিক সেরকমই মনোবিদ্যা বা সাইকোলজির মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে এগুলো। এবার এগুলো জানবো, এগুলো জানা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই বিষয়বস্তুগুলো নিয়েই সাইকোলজি তৈরি হয়েছে। ওকে, শুরু করি তাহলে। একদম প্রথমে যে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তোমরা 1 2 3 মানে 1 2 3 4 এইভাবে পয়েন্টগুলো রয়েছে। তোমরা একটু চেষ্টা করবে এই 1 2 3 4 না করে পয়েন্টগুলোর একটা নাম দিতে। যেমন দেখো এখানে কিছু হাইলাইট করা রয়েছে। আমি যখন আমার স্টুডেন্টদেরকে পড়াই, আমি সাধারণত এই জায়গাগুলো একটু মেনটেন করার চেষ্টা করি, কারণ একই জিনিস তো সকলেই লিখবে, তো কিছু এক্সেপশনালিটি নিজের খাতায় রাখা উচিত, কিছু জিনিস নিজের মতন করে নিজের বুদ্ধি দিয়ে একটু তৈরি করা উচিত। সাপোজ এই যে পয়েন্টটা রয়েছে এখানে তো ব্যক্তিত্ব নিয়ে বলা হয়েছে, তো ন্যাচারালি আমরা এই ব্যক্তিত্ব শব্দটাকে রেখে নিয়ে পয়েন্টটার একটা নামকরণ করতে পারি। দেখো একদম প্রথমে রয়েছে 3টি প্রধান ক্রিয়ার মাধ্যমে মানুষের মনের প্রকাশ ঘটে। সেই 3টে অলরেডি আমরা এখানে পড়লাম। এই যে চিন্তন, অনুভূতি, ইচ্ছা, এখানেও তাই, চিন্তন, অনুভূতি, ইচ্ছা। এবার এখানে খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে চিন্তনের আন্ডারে কি আছে, অনুভূতির আন্ডারে কি আছে, ইচ্ছার আন্ডারে কি আছে। নেক্সট হচ্ছে ইচ্ছা, উইলিং এর আন্ডারে কি কি পড়ছে। ঐচ্ছিক ক্রিয়া এবং অনৈচ্ছিক ক্রিয়া, এবং তার সঙ্গে রয়েছে তারও কয়েকটা রূপ, যেমন স্বতঃসঞ্জাত বা এই যেখানে আমরা পড়েছি স্বতঃস্ফূর্ত, এটাই বলা হয়েছে এখানে। প্রতিবর্ত ক্রিয়া এই যে এখানে, আর নেক্সট হচ্ছে সহজাত ক্রিয়া, ভাবজ ক্রিয়া, অলরেডি আমরা পড়েছি। সহজাত ক্রিয়া হচ্ছে যেটা জন্ম থেকে থাকে, যেটা নিয়েই মানুষ জন্মায় করছে। ওকে, চিন্তনের মধ্যে কি কি রয়েছে? সংবেদন, প্রত্যক্ষণ, স্মৃতি, কল্পনা, সামান্য ধারণা, যুক্তি, এই বিষয়গুলো হচ্ছে চিন্তনের আন্ডারে পড়ছে। নেক্সট হচ্ছে অনুভূতি। অনুভূতির আন্ডারে কি রয়েছে? অনুভূতিকে দুটো ভাগে ভাগ করা যায়, সরল আর জটিল। আবেগ বা প্রক্ষোভ এক ধরনের জটিল অনুভূতি। ঐচ্ছিক ক্রিয়া বারবার সম্পাদনের ফলে অভ্যাসের উদ্ভব ঘটে। সুতরাং অভ্যাসের বৈশিষ্ট্য, অভ্যাসের সঙ্গে সহজাত ক্রিয়ার পার্থক্য প্রভৃতি বিষয়েও মনোবিদ্যার আলোচ্য বিষয়বস্তুর অন্তর্গত। এই অভ্যাস ব্যাপারটা কিরকম? যেমন এই মুহূর্তে ধরো আমরা কোভিড সিচুয়েশনের পর থেকে হাইজিনের ব্যাপারে অনেক অ্যাওয়ার হয়ে গিয়েছি। আমরা কিন্তু যেভাবে মেনটেন করি এখন বাইরে থেকে বাড়িতে আসার পর, সেটা প্রথম যেদিন শুরু করেছিলাম সেদিন কিন্তু আমাদের ওটা অভ্যাস ছিল না। সেটা ডে বাই ডে করতে করতে আমাদের অভ্যাসে পরিণত হয়েছে এবং আমরা এখন এটাকে কন্টিনিউ করি। নেক্সট হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব শব্দটার ইংরেজি অর্থ পার্সোনালিটি। ব্যক্তিত্ব বললেই ন্যাচারালি মানুষের মনে একটা ছবি চলে আসে
যে ব্যক্তিত্ব, একটা সুন্দর ব্যক্তিত্ব মানে হচ্ছে ভীষণ সুটেড বুটেড একটা পার্সন, তারই বোধহয় ব্যক্তিত্ব খুব সুন্দর। একেবারেই না, এটা সম্পূর্ণ একটা রং কনসেপ্ট। ব্যক্তিত্ব কিন্তু কোনো বাহ্যিক বিষয় নয়। ব্যক্তিত্ব বেসিক্যালি হচ্ছে একটা সাইকোলজিক্যাল আর বায়োলজিক্যাল প্রিডিসপোজিশন। এটা মানসিক এবং জৈবিক দুটো বিষয়ের সংযোগে গঠিত হয়। এখানে বলা হচ্ছে ব্যক্তিত্ব বলতে আমরা মানুষের চিন্তা, অনুভূতি, কর্মশক্তি, ভাব, ধারণা সবকিছু মিলিয়ে সমগ্র মানুষটিকে বুঝে থাকি। ক্লিয়ার? অর্থাৎ ব্যক্তিত্ব মানে কিন্তু শুধু একটা মানুষের বাহ্যিক অ্যাপিয়ারেন্স নয়, বাইরে থেকে মানুষটাকে কেমন লাগছে সেটা কিন্তু ব্যক্তিত্ব নয়। সেটা আসলে সেটা একটা ধারণা, যেটাকে লৌকিক ধারণা বলে। ব্যক্তিত্ব সম্পর্কে যে লৌকিক ধারণা সেটা অনেকটা ওরকম, কিন্তু বৈজ্ঞানিক নয়। ব্যক্তিত্ব বলতে যেটা বোঝায় চিন্তা, অনুভূতি, কর্মশক্তি, এই যে বিষয়গুলো, এইগুলো একটা মানুষের মধ্যে কিভাবে রয়েছে, কিভাবে তৈরি হচ্ছে, সেটা নিয়ে কিন্তু ব্যক্তিত্ব গঠিত হয়। ব্যক্তিত্বের স্বরূপ, উপাদান, শ্রেণীবিভাগ, বিকাশ, লক্ষণ, মাত্রা মনোবিদ্যার আলোচ্য বিষয়বস্তুর অন্তর্গত। ইয়েস, ব্যক্তিত্বের একটা নিজস্ব স্বরূপ রয়েছে, তার কিছু উপাদান রয়েছে, মানে কতগুলো এলিমেন্ট। যেমন সাইকোলজির কতগুলো উপাদান থাকে, সেরকম ব্যক্তিত্বেরও উপাদান আছে। শ্রেণী বিভাগ রয়েছে। ব্যক্তিত্ব তো অবশ্যই বিকাশ লাভ করে দিনে দিনে। লক্ষণ, মাত্রা, এই বিষয়গুলো ব্যক্তিত্বর আলোচ্য বিষয়। সব মানুষের ব্যক্তিত্ব কিন্তু সমান হয় না, অবশ্যই সমান হয় না, যার জন্য একটা মানুষ আরেকটা মানুষের থেকে আলাদা হয়। একটা ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তিতে ব্যক্তিতে প্রভেদের একটা স্বরূপ। প্রভেদের স্বরূপ বলতে এখানে এই যে কথাটা লেখা রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ যে বিষয়টা দিয়ে আমি বা তুমি, আমরা দুটো মানুষ আলাদা। ব্যক্তিগত পার্থক্যের পরীক্ষা ও পরিমাপ মনোবিদ্যার আলোচ্য বিষয়বস্তুর অন্তর্গত। পার্সোনালিটি কিন্তু অনেক রকমের টেস্ট আছে, যেগুলোর মধ্যে দিয়ে আমরা ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারি। এগুলো ক্লাস 12-এ তোমাদের একটা পার্সোনালিটি টেস্ট থাকবে। নেক্সট, বুদ্ধি অর্থাৎ ইন্টেলিজেন্স। বুদ্ধি কাকে বলে, কি কি নিয়মে বুদ্ধির ক্রমবিকাশ হয়, বুদ্ধি সম্পর্কীয় বিভিন্ন তত্ত্ব, বুদ্ধির পরিমাপ কিভাবে করা হয়, অভিক্ষা, এগুলো ব্যবহারের সুবিধে অসুবিধে, বুদ্ধির বিভিন্ন স্তর, কিভাবে তার উন্নতি করা যায়, আর এছাড়া বুদ্ধির সঙ্গে আচরণ আর বৃত্তির সম্পর্ক, এই বিষয়গুলো আলোচনা করা হয়। কিরকম দেখো, বুদ্ধির ক্ষেত্রেও কিন্তু একই। বুদ্ধি তোমরা হয়তো শুনে থাকবে যে আইকিউ টেস্ট। ইয়েস, আইকিউ টেস্ট হয়। তো বুদ্ধি পরিমাপ করার বিভিন্ন রকমের পরীক্ষা আছে। সেই পরীক্ষাগুলো করে একটা মানুষের ইন্টেলিজেন্স লেভেল সম্পর্কে জানা সম্ভব এবং জেনে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া সম্ভব। ব্যাপারটা কিরকম দেখো, অনেক সময় অনেক বাচ্চা থাকে যাদের হয়তো ক্লাসের আর 5-6টা বাচ্চার মতো বা ওই বয়সের আরো যে বাচ্চারা তাদের মতো ইকুয়ালি সে পড়াশোনাটা এগোতে পারছে না। বাকিরা হয়তো ওই একই জিনিস পড়ছে, এগিয়ে যাচ্ছে, কিন্তু সে পারছে না। তো সেই রকম একটি বাচ্চাকে কখনোই মারধর করে বকে জোর করে করা উচিত নয়। তখন খুব দরকার তার জন্য একটা প্রফেশনাল হেল্প নেওয়া। তার আইকিউ টেস্ট করে যদি দেখা যায়, তার আইকিউ লেভেলটা যদি জানা যায়, তো তাহলে পদক্ষেপগুলো সম্পর্কে একটা ধারণা করা সম্ভব প্রফেশনাল হেল্প নিয়ে, যে তার জন্য কোন উপায়টা প্রযোজ্য। অর্থাৎ সকলের কিন্তু একই উপায়ে পড়াশোনার জন্য সকলে একই উপায় অবলম্বন করে না। কেউ কেউ লিখে লিখে পড়ে, কেউ জোরে জোরে পড়ে, কেউ মনে মনে পড়ে। যার জন্য যেটা সকলের পড়ার পদ্ধতি এক নয়। তো ইন্টেলিজেন্স লেভেলটা জানা গেলে এই টেস্টিংগুলো করা উচিত আমার মনে হয়, করলে নেক্সট স্টেপগুলো নেওয়া সহজ হয়। নেক্সট হচ্ছে বুদ্ধির সঙ্গে
আচরণ এবং বৃত্তির সম্পর্ক। একটা মানুষের আচার আচরণ কিন্তু তার বুদ্ধির পরিচায়ক। বুদ্ধি আমাদের যে কোনো পরিবেশের সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে অভিযোজন করতে হেল্প করে। ধরা যাক একটা মানুষ কোনো একটা বা সাপোজ ধরো তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তারা এতদিন স্কুলে গিয়ে পড়াশোনা করে এসেছো, হঠাৎ করেই তাদের এই সিচুয়েশনটায় পড়তে হয় 2020 থেকে। তার আগে কোনোদিন ভেবেছিলে যে এইভাবে অনলাইনে পড়াশোনা হবে, টোটাল প্রসেসটা অনলাইন হয়ে যাবে? ভাবনি। অর্থাৎ তোমরা প্রথমে সমস্যা হলেও পরবর্তীকালে ইন্টেলিজেন্স দিয়ে স্টেপগুলো কিন্তু নিয়েছো, অর্থাৎ এগিয়ে গিয়েছো। নেক্সট, মনোবিদ্যার পদ্ধতি। পদ্ধতিগুলো কি কি? অনেক পদ্ধতি আছে, অন্তর্দর্শন, পর্যবেক্ষণ, আরো অনেক আছে। নেক্সট চ্যাপ্টারেই সেই পদ্ধতিগুলো পড়াবো। পদ্ধতি কি? ধরা যাক একটা মানুষ সে আঘাত পেয়েছে বা চোট পেয়েছে শরীরের কোনো অঙ্গে। এবার ডক্টরের কাছে যাওয়া হলো। ডক্টর তিনি বললেন হয়তো যে এক্স রে করতে হবে। তার মনে হয়েছে যে এক্স রে করলে জানা যাবে। আবার হয়তো দেখা গেল আরেকজনেরও সমস্যা হয়েছে, তাকে ডক্টর বলেছে যে আলট্রাসনোগ্রাফি করতে হবে। আরেকজন কত বলেছে স্ক্যান করতে হবে। অর্থাৎ পদ্ধতি, কোন পদ্ধতিটা অবলম্বন করলে জানা সম্ভব যে সমস্যাটা কি। তো মনোবিজ্ঞানেরও কতগুলো পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতিগুলো দিয়ে অনেকগুলো বিষয় জানা সম্ভব। যেমন দেখো এখানে পর্যবেক্ষণ, অন্তর্দর্শন এগুলো রয়েছে। পর্যবেক্ষণ তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পদ্ধতি, বিশেষ করে সাইকোলজিস্টদের জন্য। তারা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে কিন্তু একটা মানুষের অনেকগুলো বিষয়কে অনুধাবন করতে সক্ষম হয়। আর তাছাড়াও যে কোনো জিনিসই পর্যবেক্ষণ করলে সেটা খুব ভালোভাবে লার্ন করা যায়। নেক্সট দেখো, দেহ ও মনের নিবিড় সম্পর্ক। মনোবিজ্ঞান আসলে তাই, দেহ আর মনের একটা সম্পর্ক কিন্তু এর আলোচ্য বিষয়। ধরা যাক তুমি প্রচন্ড অসুস্থ, সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না। হঠাৎ করে তোমার বন্ধুরা চলে এলো তোমার বাড়িতে, এসে বললো যে চল সবাই মিলে একটা মুভি দেখি। তো সেই বন্ধুদের সঙ্গে তোমার র্যাপোটা কিরকম? যদি সেটা অবশ্যই খুব ভালো হয়, তো তাহলে তুমি কিন্তু অটোমেটিক্যালি মেন্টালি প্রিপেয়ার হয়ে তুমি কিন্তু ওদের সঙ্গে জয়েন করবে, এবং অটোমেটিক্যালি সেটা তোমাকে একটা ভালো ফিলিং দেবে। শরীরের অসুস্থতা কিন্তু তখন অতটা ম্যাটার করবে না। এবার দেখো, তুমি শারীরিকভাবে ধরা যাক একদম ফিট, কোনো অসুবিধে নেই, কিন্তু সকালবেলা সাপোজ তুমি স্কুল যাচ্ছিলে, স্কুলে যাওয়ার সময় বাড়িতে প্রচন্ড বকাঝকা খেয়েছো মা বাবার কাছে, খেয়ে স্কুলে গিয়েছো, মুডটা একটু অফ রয়েছে, বন্ধুদের সঙ্গেও যাই কথা হচ্ছে কোথাও না কোথাও ওই আগের বিষয়টা এফেক্ট করছে। কোনো কারণে তুমি অমনোযোগী যেই হলে টিচার তোমাকে ক্লাসে হয়তো বকলেন। তো ন্যাচারালি তুমি ফিজিক্যালি ফিট থাকলেও মনটা যখন ফিট থাকছে না, সেটা কিন্তু তোমার বিভিন্ন কাজে এফেক্ট করছে। তো এই জন্যই বলা হয়েছে দেহ এবং মনের একটা নিবিড় সংযোগ রয়েছে। নেক্সট, মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত দেহগত প্রক্রিয়া। এটা অনেকটাই আগের পয়েন্টের সঙ্গে অনেকটা মিল রয়েছে। দেহ আর মনের মধ্যে তো একটা নিবিড় সংযোগ রয়েছে। তাছাড়া দর্শন ও অন্যান্য মানসিক ক্রিয়া সম্ভব হয় যেহেতু কতগুলো দেহগত প্রক্রিয়া এই প্রক্রিয়ার সঙ্গে বিশেষ করে যুক্ত। এবার আরো কতগুলো বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব এই পয়েন্টে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় বা আমাদের সেন্স অর্গান, এটা ছোটবেলা থেকে পড়ে আসছি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় স্নায়ুতন্ত্রের সাহায্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত, অর্থাৎ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।
এই জন্য মনোবিদ্যা মানুষের স্নায়ুতন্ত্র সম্পর্কে আলোচনা করে। অফকোর্স হিউম্যান নার্ভাস সিস্টেম আমরা পড়ব 3rd চ্যাপ্টারে। মনের সঙ্গে দেহের অংশের সম্পর্ক নির্ণয় করার জন্য স্নায়ু, মস্তিষ্ক, মেরু, মজ্জা এইগুলি সংগঠন ও ক্রিয়া মনোবিদ্যা আলোচনা করেন। ন্যাচারালি মন সম্পর্কে জানতে গেলে শরীর সম্পর্কে জানতেই হবে, কারণ ব্রেনের ফাংশন জানাটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ব্রেনে কতগুলো নিউরো ট্রান্সমিটার থাকে, সেই নিউরো ট্রান্সমিটারের উপর ডিপেন্ড করছে আমাদের মেন্টাল হেলথ। আমাদের মেন্টাল প্রবলেমগুলো যখন হয় সেগুলোর অনেকটা কারণ কিন্তু এই নিউরো ট্রান্সমিটারের আপস অ্যান্ড ডাউনস। নেক্সট পয়েন্টে চলে আসি, শিখন। শিখন এবং শিখন, একটা ক্ষিয় একটা খ। যেটা শিক্ষীয় শিখন সেটা হচ্ছে টিচিং, আর শিখন যেটায় খ রয়েছে সেটা হচ্ছে লার্নিং। দুটোর মধ্যে তফাৎটা ক্লিয়ার একদম। টিচিং মানে পড়ানো, লার্নিং মানে শেখা। এই দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। আমরা শিখন সম্পর্কে এখানে পড়বো, অর্থাৎ লার্নিং। শিখনের সূত্র, তার নিয়ম, পদ্ধতি, অভ্যাস, এই সব জিনিসগুলো কিন্তু এর মধ্যে আমরা জানবো। নেক্সট, মানসিক অবস্থার আলোচনা এবং মনের বিভিন্ন স্তরের বিশদ বিশ্লেষণ মনোবিদ্যার আলোচ্য বিষয়। 3টে স্তরের কথা বলা হয়েছে। এই 3টে স্তর কিন্তু পরবর্তীকালে আমরা যখন ব্যক্তিত্বের চ্যাপ্টার পড়বো, ক্লাস 12-এ আছে, এখানে নেই, আর গ্রাজুয়েশনদের তো আছেই, গ্রাজুয়েশন অ্যান্ড মাস্টার্স। সেখানে এই স্তরগুলো সম্পর্কে আমরা ডিটেইলে জানবো। এই স্তরগুলো কি কি? চেতন, অবচেতন, নির্জ্ঞান। কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস। এই 3টে স্তর খুব ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে, এগুলো একটার সঙ্গে আরেকটার কিভাবে প্রভাব বিস্তার করছে, এগুলো সেই জিনিসগুলো আমরা এখানে জানবো। এছাড়া আরো একটা জিনিস, সেটা হচ্ছে গতিশীল মনের গঠন, ইদ, ইগো অ্যান্ড সুপার ইগো, যেটাকে বাংলায় ইদম, অহম এবং অধিসত্তা বলা হয়। এই 3টে হলো অ্যাকচুয়ালি পার্সোনালিটির স্ট্রাকচার, মানে কাঠামো। ব্যক্তিত্বের কাঠামো বললে কাঠামো কি বা কয় প্রকার, এই 3টে নামে লিখতে হবে সেখানে। নেক্সট আসছি অভিব্যক্তি। অভিব্যক্তি মানে এক্সপ্রেশন। কত রকমের হয়? একটা নর্মাল, একটা অ্যাবনর্মাল, স্বাভাবিক এবং অস্বাভাবিক। স্বাভাবিক মন ও অস্বাভাবিক মনের স্বরূপ এবং সমাজের ওপর এদের প্রভাব মনোবিদ্যায় আলোচিত হয়। এছাড়া মানুষের মনের বিভিন্ন অবস্থা, অর্থাৎ শিশুর মন, তরুণ মন, প্রাপ্তবয়স্কদের মন, বৃদ্ধদের মন, এই যে ভাগগুলো দেখছো না, যে শিশু, তরুণ, প্রাপ্তবয়স্ক, এগুলোর একদম যে টার্মিনোলজি যেগুলো রয়েছে সেগুলো আমরা বিকাশের চ্যাপ্টারে পড়ব। অর্থাৎ যেটা কৈশোর কাল, প্রাপ্তবয়স্ক, এই যে কালগুলো, এই সময়গুলোর কথা বলা হচ্ছে, শৈশব, কৈশোর, এই সময়গুলো নিয়ে কিন্তু মনোবিদ্যা আলোচনা হয়। এবং এই প্রতিটা স্টেজের নার্চার প্রসেস, মানে কিভাবে লালন পালন করা হচ্ছে, কিভাবে চালনা করা হচ্ছে, কি পরিবেশের কি এফেক্ট হচ্ছে, সেগুলো কিন্তু এই প্রতিটা স্টেজের গঠনের সময় খুব ইম্পর্ট্যান্ট। এবং সেটার উপরেই নির্ধারিত হয় ভবিষ্যতে একটা মানুষ কেমন তৈরি হবে। আরো একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলা হয়েছে এই পয়েন্টে, মনোবিদ্যা ব্যক্তির মন ও সমষ্টিগত মন এই দুটো নিয়ে আলোচনা করে। অর্থাৎ ব্যক্তিগত মন, যেটা একটা ইন্ডিভিজুয়ালের যে মন সেটা নিয়ে, ইন্ডিভিজুয়াল মাইন্ড, সেটা নিয়ে আলোচনা করে। আর সমষ্টিগত অর্থাৎ কালেকটিভ, এই দুটো বিষয় নিয়ে এখানে আলোচনা করে। এছাড়া সমাজ মনোবিদ্যা বা সোশ্যাল সাইকোলজি, এটা কিন্তু সমষ্টিগত মনের বহুবিধ দিক, মানে
সোসাইটি কি নিয়ে তৈরি হয়, গোষ্ঠী, জনমত, এই বিষয়গুলো নিয়ে। তো ওই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট, যেটা সোশ্যাল সাইকোলজিতে আলোচনা হয়, এবং সেখানেই এই কালেকটিভ মাইন্ড বা সমষ্টিগত মন বিষয়টা কিন্তু ভীষণভাবে প্রতিফলিত হয়। নেক্সট হচ্ছে লাস্ট পয়েন্ট, সামাজিক বা প্রাকৃতিক পরিবেশ। একটা মানুষ জন্মগতভাবে যেমনই হোক না কেন, তার পারিপার্শ্বিক পরিবেশ, তার সমাজ, তার পরিবারও কিন্তু সমাজ, তো সেটা কেমন, সেগুলো কেমন, তার উপরে ডিপেন্ড করছে সেই মানুষটা ভবিষ্যতে কেমন তৈরি হবে। সামাজিক এবং পারিবারিক একটা প্রভাব একটা শিশুর জীবনে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। কিভাবে সে তার পরিবার থেকে কি শিখছে, কি জানছে, সে যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশটা কেমন, সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একটা উদাহরণ দিই, ধরা যাক যে সকল বাচ্চারা স্কুলে পড়ে, অর্থাৎ তারা স্কুলের থেকে পড়াশোনা করছে না, স্কুলে যাচ্ছে আসছে, বা এখন তো সম্পূর্ণ অনলাইনে পড়াশোনা করছে, সে কিন্তু বাড়িতে থেকে করছে। যারা আশ্রমে থাকে, আশ্রমে থেকে পড়াশোনা করে, তাদের পারিপার্শ্বিক পরিবেশ আর যারা বাড়িতে থেকে পড়াশোনা করছে তাদের পরিবেশের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তারা যে রুলসে চলে, বাড়ির রুলস কিন্তু সেরকম নয়, এবং তাদের ওই রুলসটা মানতেই হবে বাধ্যতামূলক। সেরকমই যারা বাড়িতে থেকে পড়াশোনা করেছে তাদেরও একটা রুলস আছে, কিন্তু দুটোর প্রভাব আলাদা। আর সেটা কিন্তু সেই সামাজিক পরিবেশটার উপর কিন্তু ডিপেন্ড করছে একটা শিশু কেমন ভাবে বেড়ে উঠছে এবং পরবর্তীকালে সে কেমন তৈরি হচ্ছে। নেক্সট চলে আসি মনোবিদ্যার সংজ্ঞা। অ্যারিস্টটল একজন গ্রিক দার্শনিক, তিনি তার ডি অ্যানিমা গ্রন্থে, এই নামটা অবশ্যই মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা ভীষণভাবে কোয়েশ্চেন আসে। এই গ্রন্থে মনোবিদ্যাকে প্রথম বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেন। এই লাইনটা স্টার মার্ক করে রাখো। প্রথম যে পয়েন্টটা রয়েছে, এবার এই মনোবিদ্যা নিয়ে কথা বলতে গিয়ে তো প্রচুর মতভেদ রয়েছে। যে কোনো বিষয় নিয়েই শুরুতে একটা মতভেদ থাকেই। বিভিন্ন জন বিভিন্ন রকমের ব্যাখ্যা দেয়, বিভিন্ন রকমের গবেষণা হয়। সেরকমই মনোবিদ্যা হলো আত্মা সম্পর্কীয় বিজ্ঞান, এটা সর্বপ্রথম বলা হয়। তো এটা ডিটেইলিং এ যাই। মনোবিদ্যা একটা ইংরেজি প্রতিশব্দ, সাইকোলজি। এটা এসেছে গ্রিক শব্দ সাইকি প্লাস লোগোস থেকে। আচ্ছা, এই স্পেলিংটা ভালো করে মনে রেখো, সাইকি নট সাইকো। আমি প্রচুর পরীক্ষার খাতায় এটা পাই, সাইকো প্লাস লোগোস, নট সাইকো। তো বাধ্য হই আমি সেটা কেটে দিতে, তাদেরকে মার্কসটা দিতে পারি না, কিছু করার থাকে না। এবং এটা আমি প্রায় প্রতি বছর এই ভুলটা রিপিট হয় এবং আমি এটা শুধরে আসছি, এই জন্য এটা ভালো করে বলে দিলাম। সাইকি কথাটার অর্থ হচ্ছে সোল বা আত্মা, আর লোগোস মানে সায়েন্স বা বিজ্ঞান, অর্থাৎ আত্মা সম্পর্কীয় বিজ্ঞান, সায়েন্স অফ সোল। মনোবিদ মাহার, তিনি মনোবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, মনোবিদ্যা হলো দর্শনের সেই শাখা যা মানুষের মন বা আত্মা নিয়ে আলোচনা করে। এবার এই যে মতবাদ, এটা তো সকলে মেনে নেয়নি। এটা নিয়েও পরবর্তীকালে যে সমস্ত মতভেদগুলো এসেছে, প্রথমত মনোবিদ্যাকে দর্শন এবং অধিবিদ্যার অংশ হিসেবে গণ্য করা হয়েছে। অধিবিদ্যা মানে মেটাফিজিক্স, কিন্তু মনোবিদ্যা তো একটা স্বতন্ত্র জ্ঞানের শাখা, অর্থাৎ এই বিষয়টার অনেক নিজস্বতা রয়েছে। তাহলে এটা কেন এর অংশ হবে? এটা নিয়ে একটা মতবিরোধ হয়। তো ন্যাচারালি এই সংজ্ঞাটা অ্যাকসেপ্ট করা হয় না যে মনোবিদ্যা অধিবিদ্যার অংশ বা দর্শনের অংশ। নেক্সট হয়, মনোবিদ্যা হলো বিষয়নিষ্ঠ বিজ্ঞান এবং অভিজ্ঞতা ভিত্তিক, সেহেতু পর্যবেক্ষণ ও পরীক্ষণের ওপরই মনোবিদ্যা নির্ভরশীল। কিন্তু এখানে যে আত্মার কথা বলা হচ্ছে, আত্মা তো অতীন্দ্রিয়, সেটা পর্যবেক্ষণও করা যায় না,
পরীক্ষণও করা যায় না। তাহলে কি করে অ্যাকসেপ্ট করা হবে যে মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান? ন্যাচারালি সেটা নিয়েও একটা বিরোধ হয়, এবং রিসার্চ তো চলতেই থাকে। কারণ এই আত্মার বিষয়টা নিয়ে আরেকবার বলি, আত্মা ধরাও যায় না, দেখাও যায় না, পর্যবেক্ষণ করা যায় না, মাপা যায় না, কিছুই করা যায় না। তাহলে সেটা বিজ্ঞান কি করে হবে? নেক্সট পয়েন্ট, মনোবিদ্যা হলো মন সম্পর্কীয় বিজ্ঞান। দেখা যাচ্ছে তো? আচ্ছা, সায়েন্স অফ মাইন্ড। দার্শনিক ডেকার্ট, হফটিং এরা জড়জগৎ এবং মনোজগৎ, বিশ্বজগতের এই দুটো ভাগের অস্তিত্বকে মেনে নিয়েছিলেন। হাইলাইট করা আছে। তারাই মনোবিদ্যার এই সংজ্ঞায় বিশ্বাসী ছিলেন। কিন্তু এটা অ্যাকসেপ্ট করা যায়নি, তার কারণগুলো পরে রয়েছে। প্রথমত, মন কথাটা অত্যন্ত ব্যাপক, আর আত্মা শব্দটাকে কেন্দ্র করে একটা মতবিরোধ রয়েছে, সেরকম মনকে কেন্দ্র করেও রয়েছে। আর মনকে ব্যাপক বলা হচ্ছে এই জন্য, মন একটা আমব্রেলা টার্ম, মানে মন বললে তার ভেতরে অনেকগুলো জিনিস রয়েছে। সেই জন্য একটা মতবিরোধ তো রয়েছে যে মন আর আত্মা কখনো এক হতে পারে না। মন বলতে মানসিক প্রক্রিয়া এবং মানসিক প্রক্রিয়ার অন্তরালে কোনো স্থায়ী মানসসত্তার অবস্থিতি উভয়কেই বোঝাতে পারে। ম্যাকডুগালের এই মতবাদটা যেটা হাইলাইট করা রয়েছে সেটা ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, মনোবিদ্যা একটা বিষয়নিষ্ঠ বিজ্ঞান নাকি আদর্শনিষ্ঠ, তো এটাও কিন্তু স্পষ্ট হয়নি, সেটা নিয়ে মতবিরোধ। থার্ড পয়েন্ট রয়েছে, মনোবিদ্যাকে শুধু যদি মন সম্পর্কীয় বিজ্ঞান বলা হয় তাহলে অন্যান্য বিজ্ঞান, তর্কবিজ্ঞান, নীতিবিজ্ঞান প্রভৃতি মানে সুস্পষ্টভাবে নির্ধারণ করা সম্ভব নয়। ফোর্থ পয়েন্ট অ্যান্ড লাস্ট যেটা আর কি, মনোবিদ্যা যে মানুষের আচরণ ও দেহগত প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, এই সংজ্ঞাতে তারও কোনো উল্লেখ নেই। মনোবিদ্যা বেসিক্যালি মানুষের আচরণকে অবজার্ভ করে, তো সেই আচরণ আর দেহগত প্রক্রিয়া নিয়ে কিন্তু ওই যেটা আমরা পড়লাম এখানে সেই নিয়ে সেরকম কিছু বলাই নেই, তো ন্যাচারালি এটা মেনে নেওয়া হয় না। নেক্সট হচ্ছে, মনোবিদ্যা হলো চেতন সম্বন্ধীয় বিজ্ঞান। চেতন মানে কনসিয়াসনেসকে বলা হয়। 1890 সালে উইলিয়াম জেমস তার প্রিন্সিপাল অফ সাইকোলজি এই বইতে এই ধারণাকে সমর্থন করেন। এইটা কিন্তু শর্ট কোয়েশ্চেন্সে আসে, খুব ইম্পর্টেন্ট, মার্ক করে। অ্যান্ড নেক্সট যেটা বলা হচ্ছে যে তিনি বলেছেন মনোবিদ্যা হলো সাধারণভাবে চেতনামূলক অবস্থার বর্ণনা বা ব্যাখ্যা। তারপরে আসছে, এখানে নামটা রয়েছে ভুন্ডো, এইটা প্লিজ লিখো না, এই নামটা হলো উইলহেলম উন্ড। ইংলিশ উচ্চারণ যেটা রয়েছে সেটাকেই বাংলায় লিখো, ভুন্ডো লিখো না। তো উন্ড অ্যান্ড টিটেনার উন্ড স্টুডেন্ট, তারা যে মতবাদটায় বিশ্বাসী আর কি, তারা বলেন মনোবিদ্যাকে চেতনার অনুশীলনকারী বিজ্ঞান। এবার যেটা হয়, এটাতেও এনাফ নয়, মানে এই ব্যাখ্যাটাও এনাফ নয়, শুধুই চেতনা অনুশীলন করে আর কিছু করে না। তো তখন আরো কত যে বিষয়গুলো উঠে আসে এটাকে জড়িয়ে, মানে কেন মতবিরোধ, শুধুই চেতনার বিজ্ঞান বলা হবে না কেন? প্রথমত, মনোবিজ্ঞান একটা বিষয়নিষ্ঠ বা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, তা সুস্পষ্ট করে কোথাও উল্লেখ করা হয়নি, আগের কোনোটাতেই বলা হয়নি। তারপরে বলছে মন এবং চেতনা এই উভয় শব্দকে অভিন্ন বলে মনে করা হয়েছে, কিন্তু মনোবিদ্যা মনের চেতন স্তর ছাড়াও অবচেতন বা নির্জ্ঞান স্তর নিয়ে আলোচনা করে। যারা মনোসমীক্ষণবাদী বা সাইকোঅ্যানালিস্ট তারা মনে করেন যে মনের চেতনার স্তর নির্জ্ঞান স্তরের বাহ্যিক আচরণ মাত্র, অর্থাৎ আমরা যে আচরণ করছি চেতন অবস্থায় সচেতন ভাবে বা কনসিয়াসলি, সেই আচরণের
কারণগুলো কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের অবচেতনে, এই আনকনসিয়াসে। এরপরের যে বক্তব্য সেটা হলো আচরণবাদী যারা, তারা বলছেন মনোবিদ্যা বস্তুনিষ্ঠ বিজ্ঞান হওয়ায় তার বিষয়বস্তু হলো প্রাণীর আচরণ। আচরণবাদী বললেই কিন্তু ওয়াটসন, অর্থাৎ জেবি ওয়াটসনের নামটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। কারণ জেবি ওয়াটসন মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। ম্যাকডুগাল প্রাণী মনোবিদ্যা, শিশু মনোবিদ্যা এবং বিকারগ্রস্ত মনোবিদ্যা সম্পর্কীয় বিজ্ঞানকে মনোবিদ্যার শাখারূপে গণ্য করেননি আর কি। তার কারণ হিসেবে তিনি বলছেন প্রাণী, শিশু এবং বিকারগ্রস্ত ব্যক্তি অন্তর্দর্শনের সহায়তায় মনের ক্রিয়া প্রতিক্রিয়া স্বরূপ ব্যাখ্যা। তার কারণ হিসেবে তিনি বলছেন শিশু, প্রাণী এবং বিকারগ্রস্ত ব্যক্তির পক্ষে অন্তর্দর্শনের সহায়তায় নিজের মনের ক্রিয়া প্রতিক্রিয়া স্বরূপ ব্যাখ্যা করা সম্ভব নয়। অন্তর্দর্শন পদ্ধতিটা নেক্সট চ্যাপ্টারে পড়ব। এই পদ্ধতিটা খুব একটা অ্যাপ্লিকেবল নয় তাদের জন্য। তো সেক্ষেত্রে একটা মানুষের আচরণ এবং তার দেহগত প্রক্রিয়া দিয়েই কিন্তু বুঝতে হবে, এটাই তিনি বলতে চাইছেন। তারপরে আরেক দল মনোবিজ্ঞানী বললেন, না সকলেই মনোবিজ্ঞানী ছিলেন তা নয়, তো তারা বললেন যে মনোবিদ্যা হলো মানুষের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। তার মধ্যে অলরেডি কয়েকজনের নাম পড়লাম। ম্যাকডুগাল 1905 সালে প্রথম মনোবিদ্যাকে সজীব প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান বলেন। ঠিক তারপরে 1908 সালে তিনি আচরণ শব্দটি প্রথম ব্যবহার করেন, বিহেভিয়ার শব্দটা এক্ষেত্রে ব্যবহার করেন। নেক্সট হচ্ছে পিলসব্যারি। তিনি বলেন যে মনোবিদ্যা হলো মানব আচরণের বিজ্ঞান। হ্যাঁ, এই সংজ্ঞাটা কিন্তু ভীষণভাবে অ্যাকসেপ্টেড। 1913 ওয়াটসন, ফাইনালি এবার ওয়াটসনের কথাটা বলবো। তিনি বলেছেন মনোবিদ্যা হলো আচরণ অনুশীলনকারী বিজ্ঞান। আচরণ মানে যে আচরণটা একটা মানুষ করে, তার বিহেভিয়ার, যেটা দেখে বা সেটাকে অনুশীলন করে তার সম্পর্কে ব্যাখ্যা করা যায়। আচরণ বলতে তিনি যেটা বলেছেন মানব আচরণের সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাণীর আচরণকেও বুঝিয়েছেন। আবার ম্যাকডুগাল কি বলছেন? ম্যাকডুগাল আচরণ বলতে বলেছেন যে উদ্দেশ্যমূলক কাজের কথা। অর্থাৎ ওয়াটসন প্রমুখ আচরণবাদীরা সেখানে যান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে প্রাণীর আচরণ হিসেবে ধরে নিয়েছে। যান্ত্রিক দৃষ্টিভঙ্গি কি সেটা আমি বলছি এক্ষুনি। ওয়াটসনের সংজ্ঞায় আচরণ সম্পাদনের ক্ষেত্রে মানসিক প্রক্রিয়ার কোনো স্থান নেই। মানসিক প্রক্রিয়া ইম্পর্টেন্ট নয় তার কাছে। আচরণগত মানুষের যে বাহ্যিক আচরণ সেটাকেই তিনি ইম্পর্টেন্ট হিসেবে ধরছেন। আচরণবাদ অনুসারে মনোবিদ্যা হলো উদ্দীপক প্রতিক্রিয়া সম্পর্কীয় বিজ্ঞান, অর্থাৎ SR বা স্টিমুলাস অ্যান্ড রেসপন্স। এবার আসে যান্ত্রিক কেন বলা হয়েছে। যেমন ধরা যাক তোমার বাড়িতে যখন ফ্যানের সুইচটা তুমি গিয়ে অন করছো, ফ্যান চলছে, সেই সুইচটা আমি গিয়ে অন করলেও ফ্যানটা চলবে। অর্থাৎ সুইচ অফ অন করলেই সঙ্গে সঙ্গে ফ্যানটা কিন্তু চলবে। মানে জাস্ট এবার যান্ত্রিক বিষয়টা নিয়ে আসি। যান্ত্রিক কেন বলা হচ্ছে? কারণ কোনো প্রতিক্রিয়া উদ্দীপক ছাড়া হয় না। সাপোজ দেখা গেল যে তোমার হাতের পাতার উপরে প্রচন্ড ইরিটেশন হচ্ছে। এবার সেই ইরিটেশনের কারণটা দেখতে গিয়ে বোঝা গেল যে মশা কামড়েছে। এবার এই ইরিটেশনটা যে হচ্ছে সেটা অকারণে নয়, এটা মশা কামড়ানোর থেকে যেমন হয়েছে সেটা অন্য কোনো পোকা কামড়ালেও হতে পারতো। অর্থাৎ
উদ্দীপক কোন একটা স্টিমিউলাস বা একটা উদ্দীপক রয়েছে, সেই মশা কামড়ানোটা বা কোনো একটা পোকা কামড়ানো, সেই উদ্দীপকটার থেকেই প্রতিক্রিয়াটা হচ্ছে। এই জন্য এটাকে কিছুটা যান্ত্রিক বলা হচ্ছে, উদ্দীপক প্রতিক্রিয়া সম্পর্কীয় বিজ্ঞান। নেক্সট, মনোবিদ্যা হলো জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান। 1949 সালে ম্যাকডোগাল বলেছে মনোবিদ্যাকে আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান। আচ্ছা, কবে কে কি বলেছে এটা একটু হাইলাইট করাই রয়েছে অলরেডি, তোমরা কিন্তু এগুলো একটু নোট ডাউন করবে খাতায়, তাহলে সুবিধা হবে পড়তে। তিনি বলেছেন যে বিজ্ঞান হিসেবে মনোবিদ্যার লক্ষ্য হলো সামগ্রিকভাবে, মানে টোটালি, সমগ্রটা দিয়ে জীবের আচরণের তুলনামূলক উন্নত উপলব্ধি এবং নিয়ন্ত্রণ। নেক্সট, ম্যাকডোগাল এই আচরণ পদটিকে ভিন্ন অর্থে ব্যবহার করেছেন। জেবি ওয়াটসন বা আরো অন্যান্যরা তাদের মতে উদ্দীপক প্রতিক্রিয়ার সূত্র যেটা, সেটার সাহায্যেই জীবের আচরণটাকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ সেই জন্যই জীবদেহকে যন্ত্র বা যান্ত্রিক কার্যকারণ সম্পর্কের মাধ্যমে জীবের আচরণকে ব্যাখ্যা করেছেন। নেক্সট আরো কয়েকটি ইম্পর্টেন্ট নাম রয়েছে যেগুলো একটু পড়ে রাখবে। 1976-এ ডেসিডারেটো, হাসওয়েল আর জ্যাকসন তাদেরও কিছু মতবাদ রয়েছে, এবং পরবর্তীকালে মনোবিদ্যাকে আচরণ এবং জ্ঞানমূলক প্রক্রিয়ার বিজ্ঞান বলা হয়। জ্ঞানমূলক কি সেটা আমরা পরে জানবো। জ্ঞানমূলক প্রক্রিয়া বলতে কি বোঝায়? বর্তমানে মনোবিদ্যাকে আচরণ এবং মানসিক ক্রিয়াসমূহের বিজ্ঞান বলা হয়। অফকোর্স আমরা যখন কোনো মানুষ যখন কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, সেখানে কিন্তু সেই মানুষটির আচরণ পর্যবেক্ষণ খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে মনোবিজ্ঞানের একটা সামগ্রিক সংজ্ঞা। এখানে একটা সামগ্রিক সংজ্ঞা দেওয়া হয়েছে। মনোবিদ্যা জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান, যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ, শ্রেণীবিভাগ, গতি প্রকৃতি, নিয়ম, কারণ ও পরিমাপ নির্ণয় এবং ব্যাখ্যা করে, এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত যে দেহগত প্রক্রিয়া সেগুলোর বর্ণনা করে। এই সংজ্ঞাটা একটু ভালো করে বুঝতে হবে, শুধু মুখস্থ করলে হবে না। মনোবিদ্যা জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান, যা জীবের আচরণের ভিত্তিতে তার মানসিক প্রক্রিয়াকে বিশ্লেষণ করে। একটা মানুষ বাহ্যিক যে আচরণটা করছে, একটা মানুষকে সাপোজ তুমি দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে একটা মানুষ বসে রয়েছে, এবং তার যে আচার আচরণ, সেই আচার আচরণের পিছনে কি রয়েছে? এই আচরণের ভিত্তিতেই কিন্তু তার মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ, শ্রেণীবিভাগ, গতি প্রকৃতি, নিয়ম, কারণ এগুলো পরিমাপ করা যাচ্ছে। তার আচরণটার মধ্যে দিয়ে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো, এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত দেহগত প্রক্রিয়া সম্পর্কটাকেও বর্ণনা করে। অফকোর্স মন আর দেহের যে সম্পর্কটা রয়েছে মনোবিজ্ঞানে, যেটা নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা আমি জাস্ট একটু আগেই বলেছি। এই সংজ্ঞাটাকেই এই ব্যাখ্যা করা হয়েছে আর কি। নেক্সট আসবো আধুনিক জ্ঞানের ক্ষেত্র হিসেবে মনোবিজ্ঞানের বিকাশ। এখানে যাদের নাম উল্লেখযোগ্য তারা প্লেটো, অ্যারিস্টটল, ডেকার্ত। এই জায়গাটা কেন পড়বো? কারণ মনোবিজ্ঞান বেসিক্যালি প্রথমে দর্শন বা ফিলোসফির শাখা ছিল। সেই সময় থেকে আস্তে আস্তে তো সেটা একটা করে স্টেপ গিয়ে তবে তো সেটা বিজ্ঞানের পর্যায়ে এসেছে। এই জায়গাটা যে পড়বো, এখানে তখনও মনোবিজ্ঞান ঠিক বিজ্ঞান হওয়ার আগের পর্যায়ে, অর্থাৎ প্রারম্ভিক বা প্রাক বিজ্ঞান ভিত্তিক পর্যায়ে। সেইখানে কিছু যাদের মতবাদ রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানবো। আর ঠিক এর পরেই যেটা পড়বো সেটা হচ্ছে মনোবিজ্ঞান যখন অলরেডি বিজ্ঞানের পর্যায়ে চলে গিয়েছে।
একদম শুরুতে রয়েছে। এই যে আগে বলেছিলাম না উইলহেলম উন্ড, এই যে উন্ড বানানটা দেখো, এই বানানটার বাংলা উচ্চারণ মানে বুন্ড নয়, ওকে। আচ্ছা, তিনি ভীষণ ইম্পর্টেন্ট একটা নাম উইলহেলম উন্ড, কারণ তিনি প্রথম মনোবিজ্ঞানের পরীক্ষাগার স্থাপন করেছিলেন জার্মানির লেপসিক শহরে। গ্রিক যুগের পর মনোবিদ্যার ধারণার ব্যাপক পরিবর্তন ঘটলেও মানব মন সম্পর্কে অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস তারা কিন্তু তাদের মানে দার্শনিক যে মতবাদগুলো ইম্পর্টেন্ট ছিল। মনোবিদ্যাকে গ্রিক দার্শনিক চিন্তাধারার একটি শাখা তখন বলা হতো। প্রাচীন গ্রিক দার্শনিকরা অনেকেই মনোবিদ্যাকে আত্মার বিজ্ঞান বা সায়েন্স অফ সোল বলেছেন। তারা আত্মার প্রকৃতি কার্যকলাপ ব্যাখ্যা করার একটা চেষ্টাও করেছেন। ডেমোক্রিটাস, থ্যালস, প্লেটো, অ্যারিস্টটল এই সমস্ত গ্রিক দার্শনিকরা আত্মার প্রকৃতি অনুশীলনের সমান আগ্রহী ছিলেন এবং তাদের বক্তব্য অনুযায়ী মনোবিদ্যা দর্শন শাস্ত্রের অংশ হিসেবে বিবেচিত হতো। অর্থাৎ মনোবিদ্যাকে তারা আত্মার বিজ্ঞান বলেছেন, বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা কিন্তু করেননি। ওকে, সো নেক্সট আমরা যেটা পড়বো প্রথমে হচ্ছে প্লেটোর কথা পড়বো। প্লেটোর অবদান কি রয়েছে মনোবিদ্যাতে? প্লেটোর মতে আত্মার কোনো জৈবিক অস্তিত্ব নেই। জৈবিক বলতে একটা শারীরিক অস্তিত্বের কথা বলা হচ্ছে। আত্মাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, এবং মানুষের মৃত্যুর পর যখন দেহ বিনষ্ট হয় তখন আত্মার অস্তিত্ব বজায় থাকে। মনোবিজ্ঞান হলো সেই আত্মার বিজ্ঞান। আত্মাকে তো পরীক্ষা নিরীক্ষা করা যায় না, প্রতিপাদনযোগ্য নয়, পর্যবেক্ষণযোগ্য নয়, সুতরাং এই মতবাদটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না। কিন্তু তা সত্ত্বেও প্লেটোর অবদান কিন্তু অনস্বীকার্য। কেন না, মনোবিজ্ঞান যখন বিজ্ঞানের পর্যায়ে বিকাশ লাভ করছে সেই সময়তে তারা যে মতবাদ দিয়েছিলেন, যে ব্যাখ্যা করেছিলেন, সেই ব্যাখ্যাগুলো তো তাদের একটা প্রচেষ্টা। তো সেক্ষেত্রে এই মতবাদগুলো কিন্তু অনস্বীকার্য। আর তিনি প্রথম দেহ এবং আত্মার প্রকৃতিগত পার্থক্য বর্ণনা করেন। নেক্সট আসছি অ্যারিস্টটলের বক্তব্য। তিনি মনে করতেন মন হলো দেহের এক ধরনের কাজ। তার মতে অভিজ্ঞতা এবং আচরণ হলো ব্যক্তির দৈহিক প্রক্রিয়ার একটা ফল। তিনি আরো মনে করেন যে পরিবেশ যখন দেহের উপর প্রতিক্রিয়া করে তখনই আইডিয়া বা ভাব উৎপন্ন হয়। এবং তিনি বিশ্বাস করতেন পরিবেশের বিভিন্ন বস্তু জ্ঞানেন্দ্রিয়গুলোকে উদ্দীপিত করে এবং পরে সেই উদ্দীপনা হৃদয়ে সঞ্চালিত হয়। হৃদয় আবার ব্যক্তির আচরণ এবং অভিজ্ঞতার সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ ব্যাপারটা কিরকম, অভিজ্ঞতা এবং আচরণ হচ্ছে ব্যক্তির দৈহিক প্রক্রিয়ার ফল। মানে একটা মানুষ তার অভিজ্ঞতা থেকে যে কাজটা করছে বা যে আচরণটা করছে সেটা বলা হচ্ছে দৈহিক প্রক্রিয়ার একটা ফল। তিনি বলছে যে মন হচ্ছে দেহের এক ধরনের কাজ। কেন কাজ বলা হচ্ছে? তার কারণ তিনি কোথাও গিয়ে যে জ্ঞানেন্দ্রিয়গুলোকে উদ্দীপনার কথা বলছেন না, আমাদের সেন্স অর্গান, অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু সেই উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগের বিষয়টাই কিন্তু উঠে আসছে। মন এবং মানে ব্যক্তির আচরণ এবং অভিজ্ঞতার মধ্যে একটা সম্পর্ক রয়েছে এবং সেটা এই উদ্দীপকের দ্বারা উদ্দীপিত হয়, সেটা সেই উদ্দীপনা সঞ্চালিত হয়ে মানুষ আচরণ করে, এটা তিনি বলছেন। নেক্সট যেটা আসছে ডেকত প্রথম দেহ আর মনের মধ্যে সম্পর্কটাকে নিরূপণ করেন। তার মতে প্রাণীর কোনো আত্মা নেই, আত্মা বলে কিছু নেই, কিন্তু মানুষের আত্মা আছে। মানুষের কাজকর্ম কখনো আত্মা দ্বারা নির্দেশিত হয় না, আবার কখনো যান্ত্রিক পদ্ধতিতেও
মানুষের কাজকর্ম কখনো আত্মা দ্বারা নির্দেশিত হয়, আবার কখনো যান্ত্রিক পদ্ধতিতে সম্পাদিত হয়, এটা তার মত। এছাড়া ডেকার্ট স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যাবলী সম্পর্কে দেহ মনের সম্পর্ক উপলব্ধি করতে চেষ্টা করেন। অর্থাৎ এই যে আমাদের ব্রেন, আমাদের নার্ভাস সিস্টেম, সেটার যে কাজ, সেটার এফেক্টটা কি হচ্ছে, সেটার সঙ্গে মনের সম্পর্ক, মানে আমাদের মানসিক ক্রিয়াগুলো ঘটছে কিভাবে, সেটা নির্ধারণ করার একটা চেষ্টা করেন। তিনি মানুষের বিভিন্ন আচরণ এবং অভিজ্ঞতাকে স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয়, পেশিতন্ত্র ইত্যাদি শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ব্যাখ্যা করার একটা দিক নির্দেশ করেন। ডেকার্তের পরবর্তী 200 বছর মনোবিদ্যা মানসিক দর্শন হিসেবে বিবেচিত থাকে, অর্থাৎ মেন্টাল ফিলসফি। এছাড়া আরো অনেকের নাম ইম্পর্টেন্ট, যেমন হবস, লক, ফ্যাকনার, হেলমহটস, আর জন লক। হ্যাঁ, জন লকের নাম রয়েছে। আর এই যে ফ্যাকনার নিয়ে কিন্তু পরে যদি গ্র্যাজুয়েশন যারা করবে বা মাস্টার্স করবে যখন পরে, ফ্যাকনারের নামটা কিন্তু সেখানে পাবে, ভীষণ উল্লেখযোগ্য কাজ তার রয়েছে। ওয়েবার এবং ফ্যাকনার দুজনেই।